হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আর আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা যেটা পড়বো আজকের টপিক সেটা হলো, প্রথমেই পড়বো আমরা কনস্টিপেশন নিয়ে। ঠিক আছে, তো হোয়াট ইজ কনস্টিপেশন চলো দেখে নিই। না, কি বলছে, কনস্টিপেশন ইজ আ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনফ্রিকুয়েন্ট bowel movement, টিপিক্যালি ফিউয়ার দ্যান 3 পার উইক। সারা সপ্তাহে যদি 3-এর থেকে কম বার আমাদের বাওয়েল মুভমেন্ট হয় বা ফিসিস আমরা রিলিজ করি, সেই ক্ষেত্রে সেটাকে বলে কনস্টিপেশন। এবং তার সাথে কি হার্ড এবং লাম্পি স্টুল হয়, শক্ত, ঠিক আছে, লাম্পি স্টুল, লাম্প এর মতন স্টুল হয়। এক্সেসিভ স্ট্রেন, খুব চাপ দিতে হয় স্টুল পাস করার জন্যে। অর আ সেন্সেশন অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, এবং একটা ইনকমপ্লিট স্টুল পাসের একটা ফিলিং হয়, তখন সেটাকে বলে কনস্টিপেশন। ইট মে বি অ্যাকিউট, শর্ট টার্মের জন্য হতে পারে, অথবা ক্রনিক, লাস্টিং ফর 3 or more months। ঠিক আছে, কনস্টিপেশন শর্ট পিরিয়ডের জন্যও হতে পারে কিংবা লং পিরিয়ডের জন্য হতে পারে। নেক্সট কি বলছে না, কজেস কি কি। এবারে দেখো, কনস্টিপেশন অনেক ধরনের হয়, স্পেশালি মেনলি মানে 2 ধরনের কনস্টিপেশনের ধরন হয়। তো সেইটার আমরা কজ কি কি দেখব। প্রথমেই যেটা, সেটা হলো অ্যাটনিক কনস্টিপেশন। হোয়াট ইজ অ্যাটনিক কনস্টিপেশন? না, যখন ডিউ টু রিডিউসড মাসল টোন ইন দ্য কোলন, মানে অ্যাটনিক কনস্টিপেশন হলো সেই কনস্টিপেশন যেটা হচ্ছে কখন না, যখন আমাদের কোলনের মাসল টোন বা যেই কনভালসিভ মুভমেন্ট বা ইনভলিন্টারি যেটা কোলনের মুভমেন্ট, সেটা যখন রিডিউস হয়ে যাচ্ছে, তখন আমাদের অ্যাটনিক কনস্টিপেশন হয়। এটা সাধারণত কেন হয়? সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হয়। প্রলং ইনঅ্যাক্টিভিটি রিডিউসেস কোলন মোবিলিটি। খুব যদি কেউ ইনঅ্যাক্টিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার কোলনের মুভমেন্ট কিন্তু কম হবে। লোয়ার ফাইবার ডায়েট, কেউ যদি ইনঅ্যাডিকুয়েট বাল্ক ফর পেরিস্টালসিস, ঠিক আছে, যদি খুব লো ফাইবার ডায়েট খায়, তাহলে এই যে মুভমেন্টটা পেরিস্টালটিক বা ইনভলেন্টারি যে কনভালশন মুভমেন্টটা, মাসেল টোনটা, সেটা হওয়ার জন্য যে বাল্কটা লাগে, যে পুশটা লাগে, সেইটা কিন্তু বাল্ক অ্যাডিকুয়েট থাকে না, যার ফলে সেই বাওয়েলের পুশটা আসে না। নেক্সট কি বলছে, প্রলংড বেড রেস্ট, কেউ যদি দীর্ঘদিন ধরে বেড রেস্টে থাকে, স্পেশালি এল্ডারলি বা পোস্ট সার্জারি পেশেন্টদের ক্ষেত্রে নড়াচড়া কম হয়, অনেক দিন ধরে বেড রেস্টে আছে, তখনও তাদের এই ধরনের অ্যাটনিক কনস্টিপেশন হতে পারে। নেক্সট বলছে নিউরোলজিক্যাল কন্ডিশনস, কিছু কিছু নিউরোলজিক্যাল কন্ডিশনস হতে পারে যেখানে স্পাইনাল কর্ড ইনজুরি বা মাল্টিপল স্ক্লেরোসিস টাইপের প্রবলেমস হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই কোলনের মুভমেন্টটা কিন্তু রিডিউস হয়ে যেতে পারে। এন্ডোক্রাইন আর মেটাবলিক ডিসঅর্ডার্স, যেরকম হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিক মেলিটাস, এই ক্ষেত্রেও কিন্তু অ্যাটনিক কনস্টিপেশন দেখা দেয়। ঠিক আছে, সার্টেন মেডিকেশন, কিছু কিছু মেডিকেশন হয়, যেরকম ওপিওয়েডস, সেডেটিভস, ঠিক আছে, অ্যান্টিকোলিনার্জিস, ঠিক আছে, এই রকমের মেডিসিন যদি কেউ ইনটেক করে, তাদেরও কিন্তু অ্যাটনিক কনস্টিপেশন দেখা দিতে পারে। নেক্সট দেখো, সেকেন্ড টাইপ অফ কনস্টিপেশন কি বলছে না, স্প্যাস্টিক কনস্টিপেশন। স্প্যাস্টিক কনস্টিপেশনটা কি না, ডিউ টু ইনক্রিজ ইন কোলনিক মাসল টোন অর স্প্যাজম। তো এই স্প্যাস্টিক কনস্টিপেশনটা হচ্ছে যখন মাসল টোন বা এই যে পেরিস্টালটিক মুভমেন্টটা কোনো কারণে ইনক্রিজ হয়ে যায় বা স্প্যাজম বা খিঁচ আসে পেটে, সেই ক্ষেত্রে ও কিন্তু এক ধরনের কনস্টিপেশন হতে পারে, সেটা হচ্ছে স্প্যাস্টিক
কনস্টিপেশন। এই ধরনের কনস্টিপেশন কখন দেখা দেয় না, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস যদি কারোর থাকে তাদের কিন্তু কোলোনেট স্প্যাজম হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কনস্টিপেশন দেখা দেয়। অ্যাংজাইটি বা স্ট্রেসে অনেকের অটোমেটিক নার্ভাস সিস্টেমের ডিরেগুলেশনের জন্য হতে পারে স্প্যাজম, ঠিক আছে, হঠাৎ করে খিঁচ এলো। ফুড ইনটলারেন্স থাকলে, যেরকম ল্যাকটোজ ইনটলারেন্স থাকলো, ঠিক আছে, কিছু কোনো কোনো মানুষের সেই ক্ষেত্রে, কিংবা ওভার ইউজ অফ ল্যাক্সেটিভ যদি হয় লিডিং টু বাওয়েল হাইপার অ্যাক্টিভিটি, তো তখন কি হয়, এইসব কারণে যাদের স্প্যাজমেটিক কনস্টিপেশন থাকে না, অনেক দিন ধরে হয়তো তার বাওয়েলস মুভমেন্ট হচ্ছে না, হঠাৎ করে স্প্যাজম হলো, হঠাৎ করে খিঁচ এলো, সেই ক্ষেত্রে কিন্তু তখন হয়তো স্টুল পাস হলো, আবার কনস্টিপেটেড হয়ে গেল বডি, ঠিক আছে। তো এটা হলো দু ধরনের কনস্টিপেশন যেটা আমাদের বডিতে দেখা যায়। নেক্সট দেখো, ডায়েটারি কনসিডারেশন কি কি করতে হবে আমাদের এই ধরনের কনস্টিপেশনসগুলো। প্রথমেই দেখো জেনারেল প্রিন্সিপাল কি বলছে, ইনক্রিজ ডায়েটারি ফাইবার, 20 to 35 গ্রাম পার ডে ফাইবার অবশ্যই দরকার বাওয়েল মুভমেন্টের জন্য বা বাল্ক প্রোডাকশনের জন্য, যেরকম হোল গ্রেনস, ফ্রুটস, ভেজিটেবলস, লিগিউমস, ঠিক আছে। তার সাথে কি অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করতে হবে, 1.5 to 2 লিটার পার ডে, কিন্তু জল অবশ্যই খাওয়া দরকার যাতে বাওয়েলের মুভমেন্ট ঠিকঠাক হয়। অ্যাভয়েড এক্সেসিভ রিফাইন্ড ফুড যেটাতে ফাইবার কম, সেরকম ফুড কিন্তু অ্যাভয়েড করতে হবে, যেরকম হোয়াইট ব্রেড, পলিশ রাইস এক্সেট্রা। লিমিট গ্যাস প্রডিউসিং ফুডস ইফ ব্লোটিং ইজ প্রেজেন্ট, অনেকে কিন্তু কনস্টিপেশনের সাথে ব্লোটিং বা পেট ফোলা ভাব কিন্তু থাকে, সেক্ষেত্রে কিন্তু যেই ফুডগুলো ফ্ল্যাটুলেন্স বা গ্যাস ফর্ম করছে সেইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবারে দেখো কি বলছে না, অ্যাটনিক কনস্টিপেশনের জন্য কি কি ডায়েটারি কনসিডারেশন আমাদের করতে হবে। যেহেতু এই অ্যাটনিক কনস্টিপেশনে পেরিস্টালটিক মুভমেন্টটা রিডিউস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হাই বাল্ক ডায়েট অবশ্যই দরকার, যার জন্য আনরিফাইন্ড সিরিয়ালস, গ্রিন লিফি ভেজিটেবলস, র ফ্রুটস খেতে হবে, ঠিক আছে। ইউজ ন্যাচারাল ল্যাক্সেটিভস ফর ফুড, যেই ফুডগুলো ন্যাচারাল ল্যাক্সেটিভ স্টুল পাস করতে সাহায্য করে, ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, সেগুলোকে খেতে হবে, যেরকম প্রুনস, ফিগস, পাপায়া, গুয়াভা, এই ধরনের ফ্রুটস, ফল, সবজি খেতে হবে। তার সাথে সাথে ওয়ার্ম ওয়াটার রেগুলারলি মর্নিংয়ে খেতে হবে, যাতে কিন্তু আমাদের বাওয়েলের যে রিফ্লাক্স, যে বাওয়েলের যে মুভমেন্ট, সেটা কিন্তু তৈরি হয়। আর স্প্যাজমিক কনস্টিপেশনের জন্য দেখো কি করতে হবে, মডারেট ফাইবার নিতে হবে, কারণ টু মাচ রাফেজ মে অ্যাগ্রাভেট স্প্যাজম, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি এই এই হাই বাল্ক ফাইবার কিন্তু আমরা নিতে পারবো না, আমাদের মডারেটে নিতে হবে, যাতে খুব বেশি ফাইবার খেয়ে নিলে কিন্তু তখন কিন্তু হঠাৎ করে পেটে স্প্যাজম বা খিঁচ আসতে পারে। অ্যাভয়েড ইরিটেটেড ফুড, ঠিক আছে, যেই ফুডগুলো তোমার স্টামাককে বা ইন্টেস্টিনকে ইরিটেট করছে এবং স্প্যাজম আনছে, খিঁচ আনছে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি স্পাইসি ফুড, ক্যাফেন, অ্যালকোহল, এই ধরনের। স্মল ফ্রিকুয়েন্ট মিল ইনস্টেড অফ লার্জ মিল, কম কম খাবার খেতে হবে, অনেকবারে খাবার খেতে হবে, একেবারে অনেকটা খাবার খেলেও কিন্তু অনেক সময় এই স্প্যাজম হতে পারে, ঠিক আছে, অ্যাগ্রাভেট হতে পারে। ইনক্রিজ ইনটেক অফ স্টুলিং ফুড, ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু যেহেতু স্প্যাজম হলেই তখন স্টুল হয়, বাকি সময় কনস্টিপেশন থাকে, হয় না, ঠিক আছে, কারণ ফুডটা হয়তো তাই জন্যে এরকম কিছু ফুড খেতে হবে যেগুলো কিন্তু স্টুল ফুড হিসেবে, স্টুলিং ফুড মানে বডিতে যেগুলো ফুডের পেটে স্টুল ফর্ম করার বাল্ক তৈরি করবে, সেরকম ফুড খেতে হবে, যেরকম বানানাস, ওয়েল কুকড ভেজিটেবলস, এগুলো কিন্তু খেতে হবে স্প্যাস্টিক কনস্টিপেশনের জন্য। নেক্সট বলছে কি না, রেগুলার যে কারেকশন অফ ফল্টি হ্যাবিটস, কি কি
ফল্টি হ্যাবিটস আমাদের চেঞ্জ করতে হবে। ডায়েটারি ম্যানেজমেন্ট তো দেখলাম, তার সাথে সাথে কিন্তু হ্যাবিটসও আছে যেগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে সারাদিনের, যাতে এই কনস্টিপেশনের প্রবলেমটা থেকে রেহাই পাওয়া যায়। সেটা হলো রেগুলার বাওয়েল রুটিন একটা রাখতে হবে, অ্যাটেম্পট এভাকুয়েশন অ্যাট দ্য সেম টাইম ডেলি, প্রেফারেবলি আফটার ব্রেকফাস্ট উইথ গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স ইভেন গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স ইজ স্ট্রং। কি বলছে না, রেগুলার বাওয়েল এক্সক্রিশনের একটা রুটিন আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং সেটা প্রেফারেবলি কখন হওয়া উচিত না, ব্রেকফাস্টের পরে, কারণ সেই সময় এই স্টুল পাস করার যেই রিফ্লেক্সটা, ঠিক আছে, সেটা সব থেকে বেশি থাকে। তাই আমাদেরকে কিন্তু রেগুলার স্টুল পাস করার কিন্তু হ্যাবিট একটা বানাতে হবে। ডু নট ইগনোর দ্য আর্জেস টু ডিফিকেট, মানে যখন ডিফিকেট করা বা স্টুল পাস করার একটা ফিলিং আসবে, সেটা কিন্তু কখনোই চেপে রাখা যাবে না। সাপ্রেসিং দ্য আর্জ মে লিড টু হার্ডার স্টুল। যদি এই আর্জটাকে আমরা চেপে রাখি, সেক্ষেত্রে কিন্তু স্টুল হার্ডেন হয়ে কনস্টিপেশন হতে পারে। অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, লাইক ওয়াকিং, যোগা, অ্যাবডোমিনাল এক্সারসাইজ টু প্রমোট পেরিস্টালটিক মুভমেন্টস। স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, যেরকম মেডিটেশন করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ, যাতে স্প্যাজমিক টাইপের কনস্টিপেশনটা না হয়, ঠিক আছে, স্প্যাজম বা খিচের ব্যাপারটা যাতে কমে যায়, নিউরোলজিক্যাল প্রবলেমসগুলো। লিমিট ডিপেন্ডেন্সি অন ল্যাক্সেটিভ, ঠিক আছে, ন্যাচারাল ল্যাক্সেটিভের উপর আমাদের বেশি ভরসা করতে হবে, আর্টিফিশিয়াল ল্যাক্সেটিভের উপর নয়। ওভার ইউজ অফ ল্যাক্সেটিভ কী করে না, বাওয়েল রিফ্লেক্স কিন্তু রিডিউস করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আরও কনস্টিপেশনের কন্ডিশন আরও খারাপ হয়ে যায়। সেই জন্যে কিন্তু ল্যাক্সেটিভ যত কম খাওয়া যেতে পারে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কারেক্ট পশ্চার, ঠিক আছে, স্কোয়াটিং পজিশনে, ফুটস্টুল আন্ডার ফিট টু ইমপ্রুভ অ্যানোরিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে, ঠিক কারেক্ট পজিশনে স্টুল পাস করার কিন্তু হ্যাবিট আমাদেরকে করতে হবে। তো এগুলো হলো ফল্টি হ্যাবিটস যেগুলো আমাদের ঠিক করা দরকার। নেক্সট দেখো, আমরা যেই টপিকটা আজকে এর সাথেই কন্টিনিউ করব, যেহেতু আগেরটা খুব শর্ট একটা টপিক ছিল, সেটা হলো আমরা কনস্টিপেশনের সম্বন্ধে পড়েছিলাম, এরপর আমরা পড়ব কিসের সম্বন্ধে, ডায়রিয়ার সম্বন্ধে, ঠিক আছে। তো স্টার্ট করি। এইটা দেখো, প্রথমে কি বলছে, ডায়রিয়া ইন চিলড্রেন, ঠিক আছে। প্রথম টাইপ অফ ডায়রিয়া কি দেখবো আমরা, বাচ্চাদের মধ্যে যে ডায়রিয়াটা হয় সেটা। ডায়রিয়া ইজ দ্য প্যাসেজ অফ 3 or more stool or watery stool in 24 hours, or stool that are more frequent than normal for a child, often accompanied by loss of fluids and electrolytes, ঠিক আছে। তাহলে ডায়রিয়া কি কন্ডিশন না, যখন তোমার সারা দিনে 24 আওয়ার্সে মোর দ্যান 3 টাইমস যদি লুজ বা ওয়াটারি স্টুল পাস করে, বা যে কোনো পার্টিকুলার একটা চাইল্ডের যেটা নর্মাল স্টুল পাসের নাম্বার, তার থেকে বেশি যদি তার স্টুল পাস হয়, এবং তার সাথে সাথে যদি তার ফ্লুইড লস হয়, ইলেকট্রোলাইট লস হয়, সেটা আমরা সেই কন্ডিশনটাকে বলি ডায়রিয়া, ঠিক আছে। ইন চিলড্রেন ইট ক্যান কুইকলি লিড টু ডিহাইড্রেশন, ঠিক আছে। ডায়রিয়া কিন্তু বাচ্চাদের মধ্যে খুব ইজিলি ডিহাইড্রেশনের কন্ডিশন নিয়ে চলে আসে, উইচ ইজ লাইফ থ্রেটনিং, এবং যার জন্য কিন্তু ডায়রিয়া বাচ্চাদের জন্য খুব লাইফ থ্রেটনিং হতে পারে। More than 1 lakh Indian children lower than 11 months die annually due to diarrhea. আমাদের ইন্ডিয়াতে কিন্তু 1 লাখেরও বেশি বাচ্চা কিন্তু 11 মাসের কম বয়সে কিন্তু ডায়রিয়ার জন্য মারা যায়, এবং এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে লিডিং কজ অফ বাচ্চাদের ডেথ আফটার নিউমোনিয়া, ঠিক আছে, পার্টিকুলারলি সিভিয়ার ইন চিলড্রেন উইথ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। যেই সব বাচ্চাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা পেম আছে, সেই ধরনের বাচ্চাদের মধ্যে কিন্তু এই ডেথের রেটটা অনেক বেশি হাই, ঠিক আছে, ডায়রিয়া থেকে। নেক্সট দেখো, আমরা কি কি কজ আছে, কি কি কারণের জন্য বাচ্চাদের মধ্যে ডায়রিয়া হয়, সেটা আমরা দেখে নিই। প্রথমেই বলছি ইনফেকশিয়াস
ইনফেকশনস থেকে মোস্ট কমন টাইপ ভাইরাল ইনফেকশন, 30 to 40% ডায়রিয়া হয় ভাইরাল ইনফেকশনের জন্য, যেরকম রোটা ভাইরাস ইনফেকশন, অ্যাডিনো ভাইরাস ইনফেকশন, নরো ভাইরাস ইনফেকশন, এইসব ভাইরাস থেকে কিন্তু ডায়রিয়া হতে পারে। নেক্সট ব্যাকটেরিয়াল ইনফেকশন, 50% ডায়রিয়া কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। ইকোলির ইনফেকশন, সিগেলা, সালমোনেলা, ভিব্রো ক্রলেরি, এইসব ব্যাকটেরিয়াও কিন্তু ইনফেকশিয়াস ডায়রিয়া বাচ্চাদের মধ্যে ক্রিয়েট করে। তার সাথে সাথে কিছু কিছু প্যারাসাইটসও আছে যাদের ইনফেকশনের জন্য কিন্তু ডায়রিয়া হতে পারে, যেরকম জিয়ারডিয়া লাম্বিয়া, ল্যাম্বলিয়া কিংবা অ্যামুইবা হিস্টোলিকা, ঠিক আছে। এইগুলো কিন্তু ইনফেকশিয়াস কজেস হতে পারে। তার সাথে সাথে নন ইনফেকশিয়াস কজ কি কি না, ফুড ইনটলারেন্স যদি থাকে, যেরকম কারোর যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তার সেরকম ল্যাকটোজ ইনটেক করলে কিন্তু তার ডায়রিয়া হতে পারে। বায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, অ্যান্টিবায়োটিক যদি বাচ্চাদের বেশি খাওয়ানো হয় সেক্ষেত্রে তাদের ডায়রিয়া হতে পারে। ম্যালঅ্যাবসর্পশন সিনড্রোম, যেরকম সিলিয়াক ডিজিজের মতন যদি ম্যালঅ্যাবসর্পশন ডিজিজ থাকে, যেখানে খাবার অ্যাবজর্ব হচ্ছে না ঠিকঠাক করে, সেই ক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া হতে পারে। এগুলো কিন্তু সব নন ইনফেকশিয়াস কজ। নেক্সট কি বলছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি বলছে, কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো কিন্তু ডায়রিয়া হওয়ার চান্সেসকে শুধু বাড়িয়েও দেয় না, মানে দ্বিগুণ করে দেয়। সেটা হলো কিছু কিছু কালচারাল প্র্যাকটিস আছে যেগুলো হলো withholding breast milk, diluting formula, feeding contaminated water, ঠিক আছে। ব্রেস্ট মিল্ক বন্ধ করে দেওয়া, কিংবা ডাইলিউট ফর্মুলা খাওয়ানো, কিংবা কন্টামিনেটেড জল বাচ্চাকে খাওয়ানো, এই ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হওয়ার চান্সেস বেশি থাকে। তারপরে কিছু কিছু বিলিভস আছে, দ্যাট স্টারভেশন স্পিডস রিকভারি। অনেক কালচারাল বিলিভস আছে যে বাচ্চা যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিলে তার ডায়রিয়ার কন্ডিশন ইমপ্রুভ হবে। সেটাও কিন্তু খুব ভুল একটা ধারণা। মাল্টিপল ডায়রিয়া ম্যালনিউট্রিশন সাইকেল একটা হয়, সেটা খুব হাইলি মর্টালিটি রিস্ক হয়, ঠিক আছে। মানে ডায়রিয়া হলো, তার জন্য ম্যালনিউট্রিশন হলো, ম্যালনিউট্রিশনের জন্য আবার ডায়রিয়া হলো। এই যে একটা সাইক্লিক প্রসেস, যেটা সাধারণত প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা স্যাম যেটা হয় সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই মাল্টিপল ডায়রিয়া ম্যালনিউট্রিশন সাইকেল দেখা যায়। ডায়রিয়া হওয়া, আবার ঠিক হয়ে আবার মাল্টিপল টাইম ডায়রিয়া হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেটটা কিন্তু বাচ্চাদের বেড়ে যায়। নেক্সট কি বলছে, সিমটমস কি কি হয় না, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে কি সিমটমস না, সাডেন অনসেট লুজ ওয়াটারি টুল, হঠাৎ করে লুজ ওয়াটারি স্টুল হতে পারে সাডেনলি, তার সাথে সাথে ভমিটিং হবে, ফিভার হবে। ডিউরেশন সাধারণত 3 থেকে 7 দিন থাকে, আবার অনেক সময় 14 দিনের বেশিও থাকতে পারে। সেটাকে আমরা বলি পারসিস্টেন্ট ডায়রিয়া, অফেন ভাইরালি পারসিস্টেন্ট ডায়রিয়া কিন্তু নন ইনফেকশিয়াস ফর্মে হয় না। ভাইরাল রোটাভাইরাস বা এইসব ভাইরাল থেকে যেই ভাইরাল কন্ডিশনের জন্য যে ডায়রিয়াটা, সেই ক্ষেত্রে কিন্তু 14 দিনের বেশি হতে পারে, ঠিক আছে। তারপর জিয়ারডিয়াসিস থাকলে অনেক সময় পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে। নেক্সট হচ্ছে ডিসেন্ট্রি। হোয়াট ইজ ডিসেন্ট্রি? ডায়রিয়া উইথ ভিজিবল ব্লাড, অফেন উইথ ফিভার অ্যান্ড টেনেসমাস, ঠিক আছে। যখন ডায়রিয়ার সাথে সাথে ব্লাডেও বেরোয় বাচ্চাদের, ঠিক আছে, এবং তার সাথে সাথে জ্বরও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে বলে ডিসেন্ট্রি। এই ডিসেন্ট্রি মেনলি কে কজ করে না, সিগেলা কিন্তু এই ডিসেন্ট্রি কজ করে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, ক্রনিক ডায়রিয়া কি না, রিকারেন্ট লং লাস্টিং ডায়রিয়া, বারবার হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে,
এরকম অফেন নন ইনফেকশিয়াস কারণের জন্য হয়, যেরকম গ্লুটেন সেন্সিটিভিটি থাকলে, সিলিয়াক ডিজিজ থাকলে, ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে, সেই ক্ষেত্রে কিন্তু এই রিকারেন্ট বারবার হওয়া এবং লং টার্মে ডায়রিয়া হতে পারে। ক্যান বি ট্রিগার্ড বাই আর্লি অর ইমপ্রপার উইনিং। অনেক সময় ইমপ্রপার বা আর্লি উইনিংয়ে কিন্তু এটা বেশিভাবে অ্যাগ্রাভেট হয়ে যায়, মানে কোনো বাচ্চাকে যদি 6 মাসের আগেই তা উইনিং ফুড দেওয়া হয়, তখন কিন্তু এই ধরনের ডায়রিয়া কিন্তু প্রবণতা বেড়ে যায়। পুয়ার হাইজিন যদি কেউ মেনটেন করে, ঠিকঠাক করে স্যানিটেশন না করে, ঠিক হাইজিনিক ওয়েতে খাবার না বানায় বাচ্চাদের, সেই ক্ষেত্রে হতে পারে, অথবা অ্যালার্জিস ক্ষেত্রেও কিন্তু এই ক্রনিক ডায়রিয়া দেখা যায়। নেক্সট কি বলছে না, ট্রিটমেন্ট কি আমরা করব বাচ্চাদের ডায়রিয়া হলে। প্রথম ট্রিটমেন্টটি হলো ফ্লুইড ম্যানেজমেন্ট, ঠিক আছে। নো ডিহাইড্রেশন হতে দিলে চলবে না। মেনটেন হাইড্রেশন উইথ এক্সট্রা ফ্লুইড, সবসময় ঠিক আছে। যদি নো ডিহাইড্রেশন থাকে, অনেক সময় কি হয় কি, কিছু কিছু ডায়রিয়াতে কিন্তু হয়তো ডিহাইড্রেশন অতটা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফ্লুইড দিয়ে হাইড্রেট করতে হবে। কিছুটা যদি ডিহাইড্রেশন থাকে, সাম ডিহাইড্রেশন, সেখানে ওরাল রিহাইড্রেশন থেরাপি বা ওআরএস থেরাপি দিতে হবে। আর সিভিয়ার ডিহাইড্রেশন থাকলে কিন্তু ইন্টারভেনাস ফ্লুইডস, যেরকম রিঙ্গার্স ল্যাকটেট দিতে হয়, ঠিক আছে। ভেন দিয়ে কিন্তু তখন ফ্লুইড পাস করাতে হয়। এবারে নেক্সট কি বলছে না, ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন থেরাপি। ওআরএস থেরাপিটা কি না, WHO ওআরএস যেই ফর্মুলা বা ওরাল রিহাইড্রেশন সলিউশনের যে ফর্মুলা বলে, সেইটা অনুযায়ী 1 লিটার জলে, ঠিক আছে, 2.6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকতে হবে, 13 to 20, এটা 20 গ্রাম অবধিও থাকতে পারে, ঠিক আছে। 13 to 20 গ্রাম গ্লুকোজ থাকতে হবে, 1.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থাকতে হবে, 2.9 গ্রাম ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকতে হবে। এবং এই ফর্মুলাটা হলো রেকমেন্ডেড ওআরএস সলিউশনের ফর্মুলা। অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে, স্মল সিপস ফ্রিকুয়েন্টলি টু প্রিভেন্ট ভমিটিং। 2 বছরের নিচে 50 to 100 ml করে প্রত্যেকবার লুজ স্টুল হওয়ার সময়, এবং তারপর 100 to 200 ml করে প্রত্যেকবার লুজ স্টুল হওয়ার সময় কিন্তু অ্যাডমিনিস্টার করতে হবে। যতবার স্টুল পাস করবে বাচ্চা, ততবার কিন্তু ওআরএস থেরাপি বাচ্চাকে দিতে হবে। তারপর কি বলছে, তার সাথে সাথে হোমমেড ওআরএসও অনেক সময় ঘরে বানানো যেতে পারে বাচ্চাদের। সেটা হলো 1 লেভেল টিস্পুন সল্টের সাথে 6 লেভেল টিস্পুন সুগার ইন 1 লিটার অফ বয়েলড অ্যান্ড কুলড ওয়াটার। গরম ফুটিয়ে ঠান্ডা করা জলের মধ্যে 1 চামচ চিনি এবং 1 চামচ সল্ট এবং 6 চামচ চিনি দিয়ে কিন্তু হোমমেড ওআরএসও করা যেতে পারে। সেটাকে স্টার ওয়েল করে, টেস্ট শুড বি নো সল্টিয়ার দ্যান টিয়ার্স, ঠিক আছে। এইভাবে কিন্তু অনেক সময় হোমমেড ওআরএস করেও কিন্তু বাচ্চাদেরকে ওআরএস বা ওরাল ওরাল রিহাইড্রেশন থেরাপির ক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে। নেক্সট কি বলছে, ডায়েটারি গাইডলাইন্স কি ফলো করতে হবে বাচ্চাদের ডায়রিয়া হয়ে গেলে। কন্টিনিউ ফিডিং ডিউরিং ডায়রিয়া। বাচ্চাদের কিন্তু যারা ব্রেস্ট ফিড করছে, তাদের কিন্তু ডায়রিয়া হলে কিন্তু ফিড কিন্তু কন্টিনিউ করতে হবে। রিডিউস ডিউরেশন অ্যান্ড সিভিয়ারিটি। এতে কি হয় না, ডায়রিয়া সিভিয়ারিটি এবং ডিউরেশন দুটোই কিন্তু কমে যায়। ব্রেস্ট ফিডিং কন্টিনিউ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ইনফ্যান্ট লোয়ার দ্যান 6 মান্থস। অবশ্যই 6 মাসের বাচ্চা, যারা কম বাচ্চা, তাদের কিন্তু ব্রেস্ট ফিডিং বন্ধ করলে চলবে না। ওল্ডার ইনফ্যান্টস আর চিলড্রেনদের মধ্যে কি বলছে না, সফট ইজিলি ডাইজেস্টেবল ফুড খাওয়াতে হবে, যেরকম খিচুড়ি, ম্যাশড বানানা, রাইস, কার্ড, ঠিক আছে, বয়েলড পটাটো, থিন ডাল, পাতলা করে ডাল, এইরকম কিন্তু খাবার কিন্তু বাচ্চাদের বন্ধ করলে চলবে না।
স্মল ফ্রিকুয়েন্ট মিলস দিতে হবে, অল্প অল্প বারে বারে খাবার দিতে হবে। অ্যাভয়েড ফুড উইথ হাই ফ্যাট, যেই হাই ফ্যাট আছে এরকম ফুড অ্যাভয়েড করতে হবে। সুইট ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে। কার্বোনেটেড বেভারেজেস, হাই ফাইবার ফুড অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, ডিউরিং অ্যাকিউট ফেজ। এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমেই, যে বাচ্চাদের কিন্তু খাবার বন্ধ করলে চলবে না। সফট, ইজিলি ডাইজেস্টেবল, স্মল অ্যামাউন্টে খাবার দিতে হবে। আর কি বলছেন না, কি প্রিভেন্টিভ মেজার্স, কিছু কিছু প্রিভেন্টিভ মেজার্সও আমাদের মেনটেন করতে হবে বাচ্চার হেলথের জন্য। সেটা হলো সেফ ড্রিঙ্কিং ওয়াটার অবশ্যই দরকার, হ্যান্ড ওয়াশিং উইথ সোপ আফটার ডিফেকেশন অ্যান্ড বিফোর মিল, প্রপার স্যানিটেশন অ্যান্ড ফুড হাইজিন। আর রোটাভাইরাস ভ্যাকসিন কিন্তু বাচ্চাদের অবশ্যই রোটাভাইরাস ভ্যাকসিন কিন্তু বাচ্চাদের অবশ্যই দেওয়া দরকার। নেক্সট দেখো আমরা পড়ব ডায়রিয়া ইন অ্যাডাল্ট। ডায়রিয়া ইন অ্যাডাল্ট কি বলছে? ইন অ্যাডাল্ট ইট ক্যান বি অ্যাকিউট, যেটা 14 দিনের কম হতে পারে, বা ক্রনিক ডায়রিয়াও হতে পারে, যেটা গ্রেটার দ্যান 4 weeks দেখা যায়। অ্যাকিউট ডায়রিয়াটা সব থেকে কমন ধরনের ডায়রিয়া, 14 দিনের কম থাকে, ইউজুয়ালি ইনফেকশিয়াস, ব্যাকটেরিয়াল, ভাইরাল বা প্যারাসাইটিক কজ থেকে হয়, অফেন সেলফ লিমিটিং উইথ সাপোর্টিভ কেয়ার। সাধারণত সাপোর্টিভ কেয়ার এবং সেলফ লিমিটিং এটা হয়, নিজেরাই নিজেদের মধ্যে ঠিক হয়ে যায় 14 দিনের কমের মধ্যে সাপোর্টিভ কেয়ার পেলে। ঠিক আছে, আর ক্রনিক ডায়রিয়া ডিউরেশন 4 সপ্তাহের বেশি হয়, অফেন ডিউ টু নন ইনফেকশিয়াস কজেস সাচ অ্যাজ আইবিএস বা আইবিডি, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমস, এন্ডোক্রাইন ডিসফাংশনস বা ডিসঅর্ডার্স আর ক্রনিক ইনফেকশনস। এই ধরনের কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্রনিক ডিসঅর্ডার্স যদি থাকে, ম্যালঅ্যাবজর্পশন ডিজিজ যেরকম ল্যাকটোজ ইন্টলারেন্স, সিলিয়াক ডিজিজ, গ্লুটেন ইনটলারেন্স থাকা, বা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ যেরকম ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, এইসব থাকলে কিন্তু এই প্রলংড বা ক্রনিক ডায়রিয়া কিন্তু বড়দের মধ্যে হতে পারে। নেক্সট কি বলছে না, কজেস কি এই ক্ষেত্রেও ইনফেকশিয়াস কজের মধ্যে পড়ে নোরোভাইরাস। ঠিক আছে, রোটা ভাইরাস কিন্তু লেস কমন ইন অ্যাডাল্ট। রোটা ভাইরাসটা কিন্তু বাচ্চাদের ডায়রিয়া বেশি কজ করে, বড়দের অতটা করে না। তারপরে কি বলছে, এডেনোভাইরাস হতে পারে। ব্যাকটেরিয়ালের মধ্যে ইকোলি হতে পারে, সিগেলা, স্যালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ভিব্রিও কলেরি, এরা কিন্তু করতে পারে। তার সাথে প্যারাসাইটসের মধ্যে অনেক ধরনের ফর্ম আছে, যেরকম জিয়ার্ডিয়া, ল্যাম্বিলিয়া করতে পারে, তারপরে এন্টামিবা হিস্টোলাইটিকা করতে পারে। ঠিক আছে, এই সবগুলো প্যারাসাইটস গুলো কিন্তু যেন বাচ্চাদেরও ডায়রিয়া তৈরি করে, বড়দেরও করে। শুধু রোটা ভাইরাসটা কিন্তু বড়দের অতটা অ্যাফেক্ট করে না। নন ইনফেকশিয়াস কজের মধ্যে কি বলছে না, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস থাকলে, ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ থাকলে যেরকম আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ যদি থাকে, ম্যালঅ্যাবজর্পশন কোনো ডিজিজ থাকে যেরকম সিলিয়াক ডিজিজ, ল্যাকটোজ ইনটলারেন্স, এন্ডোক্রাইন মেটাবলিজম যেরকম হাইপারথাইরয়েডিজম থাকলে, ডায়াবেটিস থাকলে, অটোনমিক নিউরোপ্যাথি যেগুলো হয় সেইগুলোর জন্য। তার সাথে সাথে কিছু কিছু ড্রাগ ইনডিউসড ডায়রিয়া হয়, যেরকম খুব বেশি অ্যান্টিবায়োটিক্স খেলে, খুব বেশি যারা ল্যাক্সেটিভ ইউজ করে তাদের ক্ষেত্রে, কেমোথেরাপি ড্রাগসের মধ্যে যারা ইউজ করছে, কেমোথেরাপি চলছে যাদের, তাদের হতে পারে। ঠিক আছে, পোস্ট সার্জিক্যাল হতে পারে। ঠিক আছে, পোস্ট সার্জিক্যালের মধ্যে কি বলছে না, শর্ট বাওয়েল সিনড্রোম যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই বড়দের মধ্যে কিন্তু নন ইনফেকশিয়াস ডায়রিয়া দেখা দেয়। এবারে প্যাথোফিজিওলজিস্ট টাইপস কি আছে অ্যাডাল্টের মধ্যে দেখা যায়, সেটা হলো সিক্রিটারি ডায়রিয়া, ইনক্রিজ সিক্রিশন অফ ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার, এক্সাম্পল কলেরা। ঠিক আছে, অসমোটিক ডায়রিয়া কি, নন অ্যাবজর্বেবল সলিউটস র ওয়াটার ইনটু
বাউল, ঠিক আছে, যেরকম ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে হতে পারে। এক্সুডেটিভ ডায়রিয়া কি ইনফ্লামেশন উইথ মিউকাস, ব্লাড, প্রোটিন লস এক্সেট্রা, যেরকম ইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজে হতে পারে। আর ফোর্থ হচ্ছে মোটিলিটি রিলেটেড ডায়রিয়া, যেরকম র্যাপিড ট্রানজিট, রিডিউস অ্যাবজর্পশন ক্ষেত্রে হতে পারে। এটা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে হতে পারে। ট্রিটমেন্ট কি না ফ্লুইড ট্রিটমেন্ট, যেরকম নো ডিহাইড্রেশন হলে এক্সট্রা ফ্লুইড দিয়ে ডিহাইড্রেট করতে হবে। সাম ডিহাইড্রেশন থাকলে ওআরএস থেরাপি রাখতে হবে। আর সিভিয়ার ডিহাইড্রেশন হলে ইন্ট্রাভেনাস রিঙ্গার ল্যাকটেট সলিউশন কিন্তু তখন দিতে হবে, ঠিক আছে। আর ওআরএস থেরাপির ক্ষেত্রে ওই হু এর রেকমেন্ডেড ওআরএস ওআরএস সলিউশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ পার টলারেটেড, বড়দের যতটা টলারেট করতে পারবে ততটা প্রত্যেকবার স্টুল পাস করার সাথে সাথে দিতে হবে। নেক্সট ডায়েটারি গাইডলাইন্স বড়দের জন্য কি না অ্যাকিউট ফেজের জন্য সফট, ইজিলি ডাইজেস্টেবল, লো ফাইবার ডায়েট, অ্যাভয়েড ডেয়ারি ইন ল্যাকটোজ ইনটলারেন্স সাসপেক্টেড, ঠিক আছে। যদি ল্যাকটোজ ইনটলারেন্ট থাকে তাহলে ডেয়ারিটা অ্যাভয়েড করতে হবে। তাছাড়া সফট, ইজিলি ডাইজেস্ট করা এবং কম ফাইবার আছে এরকম খাবার খেতে হবে। ব্র্যাট ডায়েট, ঠিক আছে, এটা হলো একটা ধরনের ডায়েট যেটা ডায়রিয়াতে দেওয়া হয়, ঠিক আছে। সেটা হলো বানানা, রাইস, অ্যাপেল সস, টোস্ট, ঠিক আছে। এই ফর ইনিশিয়াল ডেস্ট, প্রথম কিছু দিনের জন্য এই ডায়েটটা ফলো করা যেতে পারে। তারপর কি বলছে, অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করতে হবে, ওয়াটার, স্যুপ, কোকোনাট ওয়াটার, অ্যাভয়েড অ্যালকোহল, ক্যাফেন, ফ্যাটি অ্যান্ড স্পাইসি ফুড। প্রোবায়োটিক্স অবশ্যই নিতে হবে, কারণ মে শর্টেন ডিউরেশন ইন মাইল্ড ইনফেকশিয়াস ডায়রিয়াতে কিন্তু প্রোবায়োটিক খেলে ডায়রিয়া ডিউরেশন কমে যায়, কারণ গুড ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে। প্রিভেন্টিভ হ্যাবিটস দেখো কি, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, সেফ ফুড অ্যান্ড ওয়াটার প্র্যাকটিস করতে হবে, অ্যাভয়েড আন্ডারকুকড মিট, আনপ্যাস্চুরাইজড ডায়েরি, র সি ফুড, এই ধরনের খাবার যেগুলোতে কন্টামিনেশন বা ক্রস কন্টামিনেশন হয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ট্রাভেলার্স ডায়রিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম বা ট্রাভেলার্স ডায়রিয়া প্রোফাইল্যাক্সিস যেইটা আছে সেটা কিন্তু ট্রাভেল করার আগে কিন্তু হাই রিস্ক জোনে ট্রাভেল করার আগে কিন্তু অবশ্যই সেটা মেডিকেশনটা নিতে হবে। তো এই গেল আমাদের আজকের টপিক, কনস্টিপেশন আর ডায়রিয়ার ব্যাপারে আমরা পড়লাম। আশা করি খুব ইজি দুটো টপিক, আশা করি বুঝতে পেরেছো তোমরা এবং কোয়েশ্চেন্স আনসার করতে পারবে। যদি তোমাদের টপিকটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।